নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। গল্পের শুরুতেই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। কমেন্ট বক্সের পাশেই হাইপ বলে একটা বাটন আছে, দয়া করে এক্ষুনি ওটা একটু প্রেস করে দেবেন। আপনারা এই হাইপ বাটনটি প্রেস করলে গল্পটি ইউটিউব এবং আপনাদের মাধ্যমে আরো নতুন নতুন দর্শক বন্ধুদের কাছে পৌঁছে যাবে খুব সহজে। তবে আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন, লেখিকা সুজাতা নাথের কলমে মুখোশধারী আততায়ী। গল্পটি অসাধারণ একটি রোমহর্ষক ডিটেকটিভ থ্রিলার গল্প হতে চলেছে। গল্পটি মন দিয়ে শুনুন। সম্প্রতি সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে যে বেশ কিছু রাজনৈতিক নেতা খুন হয়ে যাচ্ছে। এই যে খুনগুলোই হচ্ছে তা একটা সিকোয়েন্স মেনে হচ্ছে। খুনের দিন, মাস, বছর সমস্ত কিছুই একটা নির্দিষ্ট সিরিজ অনুযায়ী ঘটছে। আর এই খুনগুলো তারাই হচ্ছে যারা গর্হিত কোনো অপরাধের সাথে যুক্ত। রাজনৈতিক নেতাদের অধিকাংশই কোনো না কোনো অপরাধের সাথে যুক্ত। এদের মধ্যে কেউ কাউন্সিলর, কেউ আবার রাষ্ট্র সচিব। খুব কমই নেতার দেখা মেলে যাদের স্বচ্ছ অতীত। খুনগুলো যে ভীষণ নৃশংসভাবে করা হচ্ছে তা নয়, আর কোনো সিরিয়াল কিলারের যে কাজ তাও নয়। সিরিয়াল কিলাররা যে অভিনব পদ্ধতিতে খুন করে তাতে একটা ছন্দ থাকে, কিন্তু এই খুনগুলো একেবারেই এলোপাথারি রকমের। যাকে যেমনভাবে পেরেছে মেরেছে। এখন এই খুনগুলো যে একই ব্যক্তির কারুকার্য তা হলপ করে বলা যায়, কারণ খুনের আগে প্রত্যেকেই বেনামি সিম কার্ড থেকে SMS মারফত খুনের হুমকি পেয়েছেন। এখনো পর্যন্ত এরকম 7টা কেস ঘটে গেছে। দীপ্ত বাড়িতে বসে খবরের কাগজ পড়ছিল। এমন সময় ফ্ল্যাটের কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে দেখল জয় এসেছে। এই জয় ছেলেটা আজ বছর 2 হলো ইন্টেলিজেন্স ব্যুরোতে জয়েন করেছে। দীপ্তর জুনিয়র। বয়স বেশি নাই, 26-27 বছর হবে। গায়ের রং শ্যামলা, লম্বা গরম জিম করা পেটানো শরীর, কিন্তু কথাবার্তা একেবারে শান্তশিষ্ট ভদ্রলোকের মতো। দীপ্তকে ভীষণ সম্মান করে, দাদা বলে ডাকে। দীপ্ত নিজেই বারণ করেছে স্যার বলে ডাকতে। বলেছে, ওসব ইংরেজি ফর্মালিটি আমার পোষাবে না ভাই। জয় ঢুকতেই সে বলল, আরে বসো 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 জয়, চা খাবে? তা হলে মন্দ হয় না দীপ্তদা। দীপ্ত কিচেনে গেল কড়া করে চা বানাতে। ভিতর থেকে জয়কে বলল, আদা দিয়ে করি কি বলো? বেশ ভালো লাগবে। দীপ্তদা, আর কতদিন নিজের হাতে চা বানাবেন? এবার তো বিয়ে থা করুন। জীবনটা নরক করে ফেলতে বলছো হে? হ্যাঁ, কি সব বলছেন? নরক কেন হবে? এত মানুষ যে বিয়ে করছে, তাদের সবার জীবন কি নরক হয়ে যাচ্ছে? আরে ভালো করে খোঁজ নিয়ে দেখো তো, কটা মানুষ সুখে আছে। তা হলেও বিয়ে করাটা প্রয়োজন। দীপ্ত উত্তর না দিয়ে বলল, বিস্কিট খাবে? না দীপ্তদা, থাক। দীপ্ত বিস্কুটের একখানা কৌটো কিচেন থেকে এনে তার সামনে রেখে বলল, আরে খাও খাও, সকালে বেকারি থেকে আনিয়েছি। এই বিস্কিটটা একটু খেয়ে দেখো। জয় একখানা বিস্কুট তুলে খেতে খেতে বলল, আচ্ছা দীপ্তদা, একটা খবর শুনেছেন? ইদানিং এক এক করে পার্টির বড় বড় নেতাগুলোকে মার্ডার করে দেওয়া হচ্ছে। দীপ্ত চায়ের ট্রে নিয়ে ঘরে ঢুকে বলল, শুনেছি, আর এই জন্যই তো তোমাকে ডেকেছি। মানে? মানেটা আর কিছুই না। আজ 7 সকালে ডেপুটি ইন্টেলিজেন্স অফিসার কল করেছিলেন। উনি বললেন যে করে হোক এর তদন্ত হওয়া দরকার। অনেকদিন থেকেই তো পুলিশের হাতে কেসটা ছিল, কিন্তু কোনো লাভ হচ্ছে না। সেন্ট্রাল থেকে অর্ডার আছে, তাই একজন স্পেশাল অফিসারকে নিয়োগ করতে চাইছে। তবে যে শুনলাম 3-4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, 4টে ফুটো মস্তান আর 2টো মার্ডারারকে তুলে নিলেই কেস তো সর্ট আউট হয় না জয়। মস্তানগুলোকে কোর্টে চালান করছে, আর তার মধ্যেই আরও একজন খুন হয়ে যাচ্ছে। এইভাবে হবে না, এটা কিন্তু কোনো জেসে ক্রিমিনাল নয়। এমন সময় দীপ্তর মোবাইলটা বেজে উঠল। কলটা রিসিভ করে খানিকক্ষণ কথা চলল। হ্যালো, আচ্ছা, ওকে, হ্যাঁ আসছি। ফোনটা কেটে যেতেই জয়কে বলল, চলো তৈরি হয়ে নাও, বেরোতে হবে। কে কল করেছিল দীপ্তদা? ডেপুটি। কিছু হলো নাকি? ওই আবার ওই SMS। চন্দননগরের এক রাজনৈতিক নেতা দুলাল মাহাতোর ফোনে এসেছে।
অফিসারের ইনস্ট্রাকশন আছে যে করে হোক ওর প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। আমরা প্রোটেকশন দেবো? ক্রাইম করবে ওরা আর প্রোটেকশন দেব আমরা। পুলিশ প্রোটেকশন অবশ্য আছে। যাই হোক, অফিস থেকে যখন কেসটা আমায় দিয়েছে তখন তো দেখতেই হচ্ছে। তুমি তো রেডি হয়েই আছো, দাঁড়াও আমি বরং একটু শার্টটা পাল্টে নিই। এই বলে দীপ্ত একখানা আকাশি রঙের শার্ট পরে মোবাইল, মানিব্যাগ আর পিস্তলখানা সঙ্গে নিল। জয়কে বলল, এই তোমার ডায়েরিটা এনেছো তো? ব্যাগে আছে। চলো যাও যাক। এই বলে ফ্ল্যাটে তালা দিয়ে তারা বেরিয়ে পড়ল। চন্দননগরের একটু ভিতর দিক করে দুলাল মাহাতোর নিবাস। একেবারে নতুন 3 তলা বাড়ি। বাড়ির নিচে পার্টি অফিস। দীপ্তরা পৌঁছতেই দেখল পার্টি অফিসের সামনে পুলিশ। দীপ্তদের ঢুকতে দেখি একজন কনস্টেবল জিজ্ঞেস করল, কি চাই? সে পকেট থেকে আই কার্ডটা বার করে দেখাতে ভিতরে ঢোকার অনুমতি পেল। দেখল পার্টি অফিসে 3-4 জন পার্টির লোক চেয়ারে বসে আছে। দুলালবাবু চেয়ারটা খালি। দীপ্ত বলল, আচ্ছা ওর সাথে একটু দেখা করা যায় কি? ওদের মধ্যে একজন বলল, আপনি কে? সে কথায় আপনার কাজ নেই। উনি কোথায় জানেন কি? একজন পুলিশ অফিসারকে ডেকে দীপ্ত বলল, উনি কোথায় আছেন? দোতলায় চলে যান স্যার। ধন্যবাদ। সিঁড়ি দিয়ে ওঠার সময় দীপ্ত লক্ষ্য করল প্রচুর টাকা খরচ করে নেতা মহাশয় ডেকোরেশন করেছেন। সিঁড়ির একপাশে চওড়া হয়ে উঠে গেছে রঙিন মাছের শৌখিন অ্যাকোরিয়াম। সিঁড়ির দামি মার্বেলগুলো একেবারে চকচক করছে। দোতলায় যেতেই সে দেখল প্রায় 40x40 ফুট বিশাল বড় হলঘর। হলঘরের চারিদিকে শৌখিন কারুকার্য করা ওয়াল ডেকোরেশন, লক্ষ লক্ষ টাকা খরচ করে বানানো। জয় বলল, ভদ্রলোকের শখ আছে বলতে হবে। থাকবে নাই বা কেন? সবই তো পাবলিকের টাকায় ফুটানি। হ্যাঁ, সে তো বটেই। দীপ্ত দেখল চেয়ারে বসে এক ভদ্রলোক কি যেন লেখালেখি করছে। আপনারা কি পুলিশের লোক? না, ইন্টেলিজেন্স ব্যুরোর। ও আচ্ছা, আসুন বসুন। তারপর একজন বিয়ারাকে ডেকে খাবার নিয়ে আসতে বললেন। দীপ্ত বুঝতে পারল ইনি শ্রীযুক্ত দুলাল মাহাতো। কিছুক্ষণ পর একটা বড় থালায় ভর্তি পাকা হিমসাগরের ফালি নিয়ে হাজির হলো সে। তিনি বললেন, খান। হ্যাঁ খাচ্ছি। তার আগে একটু ডায়েরিটা বার করতো জয়, কাজের কথাটা হয়ে যাক। এরপর দুলাল বাবুকে বলল, আচ্ছা SMS-টা কবে এসেছে? কাল সকালে। পুলিশ পোস্টিং কি কাল থেকেই? আচ্ছা ওই SMS-টা একটু দেখাতে পারবেন? 1 মিনিট দাঁড়ান। এই বলে তিনি মোবাইল ঘেটে SMS-টা বার করে দেখালেন। তাতে লেখা, ইয়োর টাইম ইজ ওভার, ডেট অফ ডেথ 25 জুন 2019। যে নম্বর থেকে SMS-টা এসেছে সেটা বাইরের নম্বর নয়, অর্থাৎ সিম কার্ডটা এখানকারই। আচ্ছা আপনার কেসটা যিনি দেখছেন সেই অফিসারকে একবার ডাকতে পারবেন? এক্ষুনি ডাকছি। এই বলে তিনি পুলিশ অফিসারকে কল করলেন। দীপ্ত থালা থেকে একখানা আম মুখে দিয়ে বলল, দারুণ টেস্ট। জয় খেয়ে দেখো, ভীষণ ভালো খেতে। আপনার কি মনে হয় এ ধরনের কাজ কে বা কারা করতে পারে? এটা যে কোনো আতিপাতি লোকের কাজ নয় সেটা তো বুঝতেই পারছেন। এখন কে বা কারা করছে সেটা বলাটা ভীষণ শক্ত। তবে আপনার আগে অনেকগুলো একই ঘটনা কিন্তু ঘটে গেছে। আচ্ছা, কোনো সাইকো কিলারের কাজ নয় তো? না, কিলার সাইকো নয়, মানসিকভাবে সুস্থ এবং ঠান্ডা মাথায় খুনগুলো করেছে। কি করে বলছেন? বলছি তার কারণটা হলো সাইকো কিলারের খুনের কোনো সক্রিয় মোটিভ হয় না। আর ভেবে দেখুন, যতজন খুন হয়েছেন ততজনই কিন্তু রাজনৈতিক নেতা। আচ্ছা এমন তো হতে পারে খুনের মোটিভ একটাই, সামনে ইলেকশন, আর নমিনেশন পেপার জমা দেওয়ার আগেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। কেননা শুধু আপনাদের পার্টিরই নয়, বিরোধী পক্ষের অনেকেই কিন্তু ওর লিস্টে ছিল। কিন্তু তাদের যে একই ব্যক্তি খুন করেছে তার কি প্রমাণ? এটা তো রাজনৈতিক ইস্যু হতে পারে। না, হতে পারে না। প্রমাণ তো আছেই, ওই SMS। সাইবার ডিপার্টমেন্টের কাছেও এটাই সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু সমস্যা একটাই, সাইবার ডিপার্টমেন্টের কাছে সিম কার্ডগুলো সম্বন্ধে কোনো তথ্য নেই। কথা বলতে বলতে এক পুলিশ অফিসার এসে উপস্থিত হলেন। দুলালবাবু বললেন, উনি এই কেসটা তদন্ত করছেন। দীপ্ত পরিচয় দিয়ে বলল, নমস্কার, আমি দীপ্ত বোস।
আর ও হলো আমার অ্যাসিস্ট্যান্ট জয় বাগচি। অফিসার বললেন, আচ্ছা বলুন কি জানতে চান। এই যে খুনগুলো হয়েছে তার সমস্ত ফাইলগুলো কি অ্যাসেম্বল করে পাওয়া যাবে? তাহলে বিভিন্ন থানা থেকে ওগুলো কালেক্ট করতে হবে। আচ্ছা আমায় বিকেল পর্যন্ত সময় দিন, আমি সমস্তটা আপনাকে জোগাড় করে দিচ্ছি। আচ্ছা, সাইবার ডিপার্টমেন্ট থেকে সিমগুলোর ব্যাপারে কিছু কি জানা গেল? কার নামে বা কোথাকার সিম? সিমগুলো এখানকারই, কিন্তু কোনো রেজিস্ট্রেশন নেই, সবকটা বেনামি। তবে আশ্চর্য এটাই, একটা সিম কার্ডকে দুবার ব্যবহার করা হয়নি, আর সেটা থেকে ফোন কলও হয়নি, শুধুমাত্র SMS হয়েছে, আর সেটা একবারই। জয়, এটা নোট করে একটু আন্ডারলাইন করে রাখো। আচ্ছা, এই SMS গুলো যদি অ্যাসেম্বল করে পাওয়া যেত তাহলে সুবিধে হতো। দেখুন সেটা অনেকটা সময় সাপেক্ষ হবে, তবে কেস ফাইলে আপনি SMS-গুলোর ডিটেলস পেয়ে যাবেন। কিন্তু ধন্যবাদ। আমার মোবাইল নাম্বার আর ইমেল আইডিটা আপনাকে লিখে দিচ্ছি। এতে সমস্ত ডকুমেন্ট কালেক্ট করে যত তাড়াতাড়ি সম্ভব মেল করে দেবেন। এই বলে দীপ্ত একটা কাগজে সমস্ত কিছু লিখে দিল। অফিসের চলে গেলে দীপ্তর মোবাইলটা বেজে উঠল। ডেপুটির কল। রিসিভ করতেই ওপার থেকে তিনি বললেন, তুমি তোমার মতো ইনভেস্টিগেট করো, বুঝলে? আর ওই প্রোটেকশনের ব্যাপারটা পুলিশের উপরেই ছেড়ে দাও। ওকে স্যার। ও হ্যাঁ, রিপোর্টগুলো মেল করো। কথাটা বলে উনি ফোনটা কেটে দিলেন। দীপ্ত দুলাল বাবুকে বলল, আপনার প্রোটেকশনটা তো পুলিশের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে, চিন্তা নেই। বাকি সমস্ত তদন্তের ভার আমার হাতেই রইল। ওকে, আজ তবে উঠি। এই বলে দীপ্ত বেরিয়ে এলো। তারপর জয়কে বলল, এই কটা দিন বাড়িতে অনুমতি নিয়ে আমার ফ্ল্যাটেই থেকে যাও। না সে ঠিক আছে, কিন্তু সকালের জিম কি হবে? আরে কেন, সকালে আমার বাড়ি থেকে জিমে যাবে, আর না হলে কিছু ফ্রি হ্যান্ড করে নেবে। এসব নিয়ে অত ভেবো না। জয় কি যেন ভেবে বলল, এত টাইট পুলিশ প্রোটেকশনের মধ্যে দিয়েও কি খুন করা সম্ভব? হ্যাঁ সম্ভব। তুমি দেখছো বাইরে প্রোটেকশন, অথচ ভিতরে খুন হয়ে গেল। আর এটার কি সিকিউরিটি? এর চেয়ে ঢের টাইট সিকিউরিটি ভেঙে খুন করে সিরিয়াল কিলাররা। আমরা সবাই ওকে প্রোটেকশন দিচ্ছি, অথচ দেখা গেল খুনটা অন্য কোথাও হয়ে গেল। তাহলে পুলিশ কোথায় যাবে? কতদিন পাহারা দেবে? তাহলে এখন উপায়? বিকেল পর্যন্ত ওয়েট করো। কেস ফাইলের কপিগুলো আসুক, আসল গল্পটা ওখান থেকেই শুরু হবে। বাড়িতে ফিরে দীপ্ত পুরনো খবরের কাগজগুলো বাংকার থেকে টেনে নামিয়ে একটা জায়গায় জড়ো করে রাখল। তারপর দুজনে একটা একটা করে খবরের কাগজ ভালো করে চেক করতে শুরু করলো। এইভাবে দরকারি কাগজগুলোকে একটা জায়গায় আলাদা করে রাখল। তারপর জয়কে বলল, একটু ইন্টারনেটে দেখো তো খুনগুলোর ব্যাপারে কি কি তথ্য পাওয়া যাচ্ছে। আমি ততক্ষণ নন্দদাকে ভাত বসাতে বলি। ডিমের ঝোল আর ভাত, কি বলো? এই বলে সে নন্দদাকে ডাকতে নিচে চলে গেল। কেউ না থাকলে চায়ের দোকানে গিয়ে আড্ডা মারে সে। পাড়ার সমস্ত খবরাখবর নন্দর কাছে পাওয়া যায়। চায়ের দোকান থেকে নন্দকে নিয়ে ফিরে আসতেই জয় বলল, দীপ্তদা, ইন্টারনেটে একটা জিনিস দেখে অবাক লাগলো। খুনগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা জায়গায় হয়েছে। মানে একটা দার্জিলিংয়ে তো অন্যটা বীরভূমে। কলকাতায় এখনো কোনো ঘটনা ঘটেনি। কোন কোন জেলায় হয়েছে তার লিস্ট বের করো, এক্স্যাক্ট লোকেশন বের করো। আমি লিখে রেখেছি দীপ্তদা। বাঁকুড়া, বীরভূম, দার্জিলিং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার আর হাওড়া, এই 7টা জেলায় হয়েছে। আচ্ছা দাঁড়াও, এখন এই কেসটা কোথায় হবে? চন্দননগরে, মানে হুগলিতে। তাহলে রহস্যটা এখান থেকেই শুরু। আচ্ছা, নেটে SMS এর ব্যাপারে কিছু পেলে? না। দীপ্ত একখানা সিগারেট জ্বালিয়ে বলল, এই কেসটায় সবচেয়ে ইম্পর্ট্যান্ট কি জানো? কি? সিকোয়েন্স। দুপুরের দিকে চন্দননগর থানার ওসির কল এলো। ওপার থেকে তিনি বললেন, স্যার, বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকাল থানা থেকে টোটাল 7খানা মেল এসেছে, আর এই 7খানা ইমেল আপনার এই কেস সংক্রান্ত। থ্যাংক ইউ স্যার। আর হ্যাঁ, কটা দিন আপনারা দুলালবাবুর বাড়িতে একটু কড়া নিরাপত্তা রাখুন। সেন্ট্রালের অর্ডার তো বুঝতেই পারছেন। রাখছি। মোবাইলটা রেখে দীপ্ত ল্যাপটপ খুলে এক এক করে 7টা কেসের PDF ওপেন করে দেখা শুরু করল। প্রথম খুনটা হয়েছে 13 সেপ্টেম্বর আলিপুরদুয়ারে। যে ভদ্রলোক খুন হয়েছেন ওনার নাম তিমির বিশ্বাস। একসময় আলিপুরদুয়ারের প্রভাবশালী নেতা ছিলেন, কিন্তু এখন তার কোনো ক্ষমতাই নেই। দীপ্তর কপালে ভাঁজ পড়ল। জয় বলল,
আচ্ছা দীপ্তদা, এনার তো ইলেকশনে দাঁড়ানোর কথাই ছিল না। ইলেকশনের অনেক আগে এনাকে খুন করা হয়েছে, আর খুনটা করা হয়েছে শ্বাসরোধ করে। আচ্ছা, পরেরটা দেখি। পরের খুনটা হয়েছে 28 অক্টোবর। এটা হয়েছে বাঁকুড়ায়। যিনি খুন হয়েছেন তিনি ছিলেন বাঁকুড়া সোনামুখী সাব ডিভিশনের একজন বর্ষিয়ান নেতা, নাম অখিলেশ প্রামাণিক, যিনি একসময় ওখানকার দাপুটে লোক ছিলেন। ওনাকে গলায় দড়ি দিয়ে পাখার সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরের খুনটা হয়েছে 26 নভেম্বর 2018 বীরভূমে। ভদ্রলোকের নাম যতীন নিয়োগী, সাঁইথিয়ার কোনো এক ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এবারে দলের হয়ে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে বিষ খাইয়ে খুন করা হয়। এর পরের খুনটা হয়েছে 24 ডিসেম্বর 2018 কোচবিহারে। যিনি খুন হন তিনি মহিলা, কোচবিহারের একজন জনপ্রিয় দলনেত্রী। এবারের ইলেকশনে নমিনেশন পেপার জমা দেওয়ার কথা ছিল। একটা বিষয় দেখে দীপ্ত অবাক হলো। জয়কে বলল, দেখো জয়, জানুয়ারি ফেব্রুয়ারিতে কোনো এই ধরনের খুনের ঘটনা নেই, আবার মার্চ থেকে শুরু। এই সময়টায় হয়তো খুনি গা ঢাকা দিয়েছিল। আচ্ছা, পরেরটা দেখা যাক। পরের খুনটা হয়েছে 31 মার্চ 2019 দার্জিলিংয়ের পুলবাজার ব্লকের একজন পঞ্চায়েত প্রধান। ভদ্রলোকের পাহাড় থেকে ঠেলে ফেলে দেওয়া হয়। সবচেয়ে দুঃখজনক ব্যাপার এটাই যে এনার লাশটা খুঁজেও পাওয়া যায়নি। পুলিশ সুইসাইড বলেই চালিয়ে দিত, শুধু SMS এর জন্য এটা খুন বলেই নথিভুক্ত হয়েছে। এর পরেরটা হয়েছে 29 এপ্রিল 2019 দক্ষিণ দিনাজপুরে। বর্ষিয়ান প্রবীণ নেতা খুন, মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরের খুনটা রিসেন্ট হয়েছে 27 মে 2019-এ। খুনের স্থান হাওড়া শিবপুর এলাকা। একজন কাউন্সিলর খুন হয়েছেন। ভদ্রলোককে বিষ দিয়ে হত্যা করা হয়েছে। জয় বলল, আচ্ছা দীপ্তদা, একটা প্রশ্ন আমার মাথায় অনেকক্ষণ থেকেই আসছে। এই খুনগুলো এরকমভাবে খাপছাড়াভাবে কেন করেছে? দীপ্ত এবার একখানা সিগারেট ধরালো, তারপর তাতে একটা দীর্ঘ টান দিয়ে বলল, না, কোনো কিছু খাপছাড়া নয়। এটাতে নিশ্চয়ই কিছু ব্যাপার লুকিয়ে আছে, যেটা থেকে মোটামুটি একটা আইডিয়া করা যেতে পারে, কিন্তু পাজলটা উদ্ধার না করলে কিচ্ছু হবে না। 7টা এরকম খাপছাড়া খুনের মধ্যে কি এমন পাজল থাকতে পারে? আচ্ছা ধরুন, যদি খুনগুলো প্রতি মাসেই হচ্ছে ধরে নি, জানুয়ারি ফেব্রুয়ারিটা কোনোভাবে পুলিশ ট্রেস করতে পারেনি? তাহলেও একটা সমস্যা আছে। মনে করে দেখো, খুন হচ্ছে রাজনৈতিক নেতা, কোনো আম পাবলিক কিন্তু নয়। সুতরাং এদের খুনের খবর চাপা থাকে না। আচ্ছা, খুনি কি প্রতি জেলায় একটা করে খুন করতে চাইছে? তাতে লাভ? না মানে ধরুন সাইকো যদি হয়। আচ্ছা জয়, কোনো সাইকো কিলারকে দেখেছো যে বেছে বেছে পলিটিক্যাল লিডারদের মার্ডার করে? না, এমনটা হয় না। এমন সময় দীপ্তর মোবাইলটা বেজে উঠল। দুলাল বাবুর ফোন। ওপার থেকে তিনি বললেন, হ্যালো হ্যালো, শুনছেন? আমি দুলাল মাহাতো বলছি। হ্যাঁ বলুন। স্যার, সরকারের নির্দেশে পুলিশ প্রোটেকশন তুলে নেওয়া হচ্ছে, কিছু একটা করুন। ঠিক আছে, আমি হায়ার অথরিটিকে জানিয়ে দিচ্ছি যাতে নিদেন পক্ষে গোটা 5 পুলিশ আপনার বাড়ির সামনে পাহারায় রাখা হয়। ওকে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দীপ্ত সঙ্গে সঙ্গে ডেপুটিকে ফোন করে বিষয়টা জানাতে যাবে, এমন সময় তিনি বললেন, হ্যালো, হ্যাঁ দীপ্ত, একজন অন্য এলাকার লোককে হঠাৎ দুলাল মাহাতোর বাড়ির আশেপাশে ঘুরতে দেখা গেছে। হ্যাঁ, ভদ্রলোকের পকেট থেকে বেআইনি পিস্তলও পাওয়া গিয়েছে। পুলিশ সন্দেহবশত তুলে নিয়ে গিয়েছে। তুমি ইমিডিয়েট থানায় গিয়ে কেসটা ইনভেস্টিগেট করো। ওকে স্যার। এরপর উনি ফোনটা কেটে দিলেন। দীপ্তরা সঙ্গে সঙ্গে উঠে চন্দননগর থানায় গিয়ে হাজির হলো। সেখানে যেতেই দেখল একজন চ্যাংড়া গোছের ছেলেকে পুলিশ অ্যারেস্ট করেছে। দীপ্ত থানার ওসিকে বলল, আমি একবার ওকে আলাদাভাবে কিছু প্রশ্ন করতে চাই। তিনি বললেন, হ্যাঁ স্যার করুন, কিন্তু মুখ খোলেনি। আচ্ছা, দেখছি। এরপর জয়কে নিয়ে লকআপে ঢুকল। দীপ্ত ছেলেটাকে ভালো করে দেখল। অল্প বয়স, রোগা পটকা চেহারা। দীপ্তর প্রথম প্রশ্ন, বেআইনি পিস্তল কোথায় পেলে? কোনো জবাব নেই। দীপ্ত দেখল সোজা আঙুলে ঘি উঠবে না। বলল, যে কেসে ফেঁসেছ তাতে ফাঁসি কেউ আটকাতে পারবে না। টোটাল 7টা মার্ডার। আই এম শিওর যে তুমি মার্ডারগুলো করোনি। তাই বলছি, বলো বেআইনি পিস্তল কেন রেখেছিলে? সত্যিটা বললে কয়েক মাসের জেল আর জরিমানা। ভালো উকিল ধরলে বেলও পেয়ে যাবে। কিন্তু মিথ্যে বললে
কারোর বাপের সাধ্য নেই যে তোমাকে বাঁচাবে। এবার তোমার ইচ্ছে। সে এতক্ষণে মুখ খুলল। স্যার স্যার আমি হাত কাটা দিলীপের হয়ে কাজ করি স্যার। দাদা ওনার বাড়িতে নজর রাখতে বলেছিল, তাই কেউ নাকি ওনাকে খুনের হুমকি দিয়েছে। আর দেখুন ঝুটমুট কেসে আমি ফেসে গেলাম। বুঝেছি। দীপ্ত বেরিয়ে এলো। তারপর ওসিকে বলল, এই ছেলেটাকে খুনের চার্জ করবেন না, চিজকে মস্তান। পুলিশ প্রোটেকশন তুলে দিচ্ছেন বলে ভয়ে দুলালবাবু ওকে রেখেছিলেন পাহারা দিতে। আর এদের কাছে বেআইনি অস্ত্র তো থাকবেই। সে কি সত্যি স্যার, এই সমস্ত নেতা মন্ত্রীদের জন্য টেকা দায় হয়ে যাচ্ছে। আপনিই বলুন না, পুলিশের কি এদের প্রোটেকশন দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই? সে তো আছেই। আচ্ছা, এই খুনগুলোর মোটিভ কিছু জানা যাচ্ছে কি? না স্যার। আজ 23 জুন। যাই হোক, পরশুদিন ওর বাড়িতে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখবেন, কারণ SMS অনুযায়ী ওই দিনই। বুঝতেই পারছেন? ওকে স্যার। ঠিক আছে, আজ তবে উঠি। এই বলে দীপ্ত বেরিয়ে এলো। জয় বলল, তাহলে এই খুনগুলো কেমন ভাবে হচ্ছে মাথায় আসছে না, এত জটিল কেস। উফ, যত জটিল তত মজা, বুঝলে? দীপ্ত বাড়িতে ফিরে জয়কে বলল, বুঝলে, এই 7খানা খুনের কোনো না কোনো কানেকশন তো রয়েছে। আচ্ছা, 7টা কেসের PDF প্রিন্ট আউট বার করে পরপর সাজাও তো। আচ্ছা ঠিক আছে দীপ্তদা। এই বলে জয় প্রতিটা কেসের কপির প্রিন্ট নিল। তারপর এক এক করে বিছানার উপর সাজিয়ে রাখল। দীপ্ত একটা সিগারেট জ্বালিয়ে অনেকক্ষণ প্রিন্ট আউটগুলোকে ভালো করে দেখল। তারপর বলল, এর মধ্যে কমন ফ্যাক্টর কি? কি? প্রথমত, সবাই রাজনৈতিক নেতা, কিন্তু সকলের পদমর্যাদা এক নয়। কোনো একটা ঘটনা এর সঙ্গে জড়িত, সেটা রাজনৈতিক হতে পারে অথবা অন্য কিছু। দ্বিতীয়ত, একই জেলায় দুটো খুন হয়নি। তৃতীয়ত, সেপ্টেম্বরে আলিপুরদুয়ার তো অক্টোবরে বাঁকুড়া, ফলে পুলিশের চোখে ধুলো দিয়েছে সহজেই খুনি। 4 নম্বর, একটা বিশেষ ব্যাপার খেয়াল করেছ কি? এদের সব কটা নেতা কিন্তু করাপ্টেড, আর সকলেই নিজেদের এলাকায় একসময় পাওয়ারফুল ছিল। 5 নম্বর, এদের কিন্তু সুযোগ বুঝে খুন করা হয়েছে এমনটা নয়। 3-4 দিন আগে থেকে SMS-এ খুনের হুমকি দিয়ে তবেই খুন করা হয়েছে। এখন কথা হচ্ছে, কেন খুনগুলো করা হলো, আর এমন ভাবে করা হচ্ছে যার সাথে ফরেন্সিক রিপোর্ট কিংবা পোস্টমর্টেম রিপোর্ট দেখে কাউকে ঠিকঠাকভাবে সাসপেক্ট অবধি করা যাচ্ছে না। এমন সময় জয় বলল, আচ্ছা দীপ্তদা, এটা তো সিরিয়াল কিলারও হতে পারে। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, সমস্তটা সিরিয়াল কিলারের মতো করে যদি মিলিয়ে দেখা হয়? প্রবলেমগুলো দেখে সমস্তটা পাজেলের মতো মনে হচ্ছে দীপ্তর। এমন সময় ওসির কল এলো। তিনি বললেন, হ্যালো স্যার, দুলাল মাহাতোকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। কি বলছেন কি? হ্যাঁ স্যার, 3 তলার ঠাকুর ঘরে পুজো করতে গিয়েছিলেন, তারপর থেকেই উনি মিসিং। ঠিক আছে, রাখুন, আমি এখনই আসছি। এই বলে জয়কে নিয়ে ঘণ্টা খানেকের মধ্যে চন্দননগরে দুলাল মাহাতোর বাড়িতে গিয়ে হাজির হলো দীপ্ত। বাইরে পুলিশের ভ্যান দাঁড়িয়ে। একজন কনস্টেবলকে সরাসরি দীপ্ত নিজের পরিচয় দিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, কাকে কাকে ভিতরে ঢুকতে দিয়েছিলেন? সে বলল, স্যার, মিডিয়ার লোক আর 2-4 জন পার্টির লোক ছাড়া আর কেউ তো ভেতরে ঢোকেনি। তাও ওনার অনুমতি নিয়ে যেতে দিয়েছি। আর পার্টির লোকেরা লোকাল। দীপ্ত আর কিছু জিজ্ঞাসা না করে ভিতরে ঢুকল। দুলালবাবুর বাড়িতে ওনার স্ত্রী আর 2 মেয়ে আর কয়েকজন চাকর বাকর ছাড়া আর কেউ নেই। দুলাল মাহাতোর বাড়িটা ভালো করে ঘুরে দেখে নিল দীপ্ত। 3 তলায় গিয়ে দেখল বাড়ির ছাদ থেকে নিচে নামার একখানা সিঁড়ি রয়েছে, যেটা পিছনের দিকে অন্য একটা লেনে গিয়ে মিশেছে। তবে সেদিকে পুলিশ পোস্টিং মোতায়েন করা আছে, অর্থাৎ বাইরে থেকে ঢুকলেও বেরোনোর রাস্তা নেই। দীপ্ত জয়কে বলল, ভালো করে ঘরগুলোতে সার্চ করো, দেখো যদি কোনো এভিডেন্স পাও। তারপর ওনার স্ত্রীকে বলল, ম্যাডাম, আপনি একটু কোঅপারেট করুন প্লিজ, আমার কিছু প্রশ্নের উত্তর দিন। তিনি বললেন, বলুন। ওকে নিখোঁজ হওয়ার আগে শেষ কটায় আপনি দেখেছেন? সকালের দিকে। আচ্ছা, আপনার কি মনে হয় কেন ওনাকে টার্গেট করা হলো? হয়তো কোনো বড়সড় করাপশনের সঙ্গে জড়িত ছিলেন। কি যা তা বলছেন? দেখুন, শুনতে খারাপ লাগলেও কিন্তু এটাই সত্যি। আচ্ছা, ওর ব্যাপারে আপনি কি জানেন?
যা বলবেন কিন্তু সত্যি কথা বলবেন। দেখুন, উনি রাজনীতির লোক, সব সত্যি বলা আমার ঠিক উচিত হবে না। এমন প্রচুর পার্সোনাল ব্যাপার আছে যা বললে হয়তো আমাদের নিজেদেরই ক্ষতি হয়ে যেতে পারে। বেশ, আপনি যতটা পারেন কোঅপারেট করুন। এখন বলুন তো, ওর এমন কোনো অতীত কি আছে যেটা বড় কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত? একটা নেতা দেখান তো যার কোনো ক্রাইম নেই। কেন, ডক্টর বিধানচন্দ্র রায়, এপিজে আব্দুল কালাম, এদের কি কোনো ক্রাইম রেকর্ড ছিল? দেখুন, আপনি সত্যিটা বললে কিন্তু আপনারই মঙ্গল। উনি আমাদের সব কথা বলতেন না। বুঝেছি, আপনি গোপন করতে চাইছেন। যাই হোক, নমস্কার, আমি তবে চলি। তবে এটুকু বলে রাখি, সত্যিটা আমি কিন্তু ঠিকই খুঁজে বের করে নেব। এই বলে সে নিচে চলে এলো। জয় বলল, আচ্ছা, যাওয়ার সময় একবার ওনার সেক্রেটারির সাথে দেখা করে গেলে কিছু জানা যেত। কারেক্ট। দুলাল মাহাতো সেক্রেটারি বিজন দত্ত, ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক। দীপ্ত যেতেই উনি বললেন, বসুন স্যার, বসুন। বলুন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আচ্ছা, বলতে পারেন ওর চরিত্র ঠিক কেমন ছিল? দেখুন, বাইরে থেকে তো খারাপ না, তবে বুঝতেই পারছেন নেতা মানুষ, ওইসব ব্যাপার তো একটু আধটু থাকবেই। বিশেষ কেউ? বলছি, এতটা কনফিডেন্সিয়াল কথা বলাটা কি আমার উচিত হবে? বললে ওরই ভালো, অ্যাটলিস্ট প্রাণে বাঁচতে পারেন। শ্রাবণী। আসল নাম বলতে পারবো না স্যার। কোনো নাম্বার আছে? না স্যার, তবে কলকাতার বিকে পাল এভিনিউতেও নিজস্ব ফ্ল্যাট আছে। স্যার প্রায়শই ওখানে যেতেন, আমাকেও মাঝে মধ্যে যেতে হতো। স্যার পাঠাতেন চেকবুক দিয়ে। ফ্ল্যাটের অ্যাড্রেস আছে আমার কাছে। এই বলে একটা কাগজে উনি অ্যাড্রেসটা লিখে দিলেন। দীপ্ত ওটা নিয়ে যত্ন করে পকেটে রাখল। তারপর ওখান থেকে বেরিয়ে জয়কে বলল, জয়, তুমি আমার ফ্ল্যাটে গিয়ে এই কেসটা একটু স্টাডি করো, দেখো কোনো ক্লু পাও কিনা। আমি ততক্ষণে শ্রাবণীর খোঁজ করে আসি একটু। বিকেপাল অ্যাভিনিউয়ের ঠিকানাটায় এসে উপস্থিত হলো দীপ্ত। কলিং বেল দিতেই একজন মাঝবয়সী ভদ্রমহিলা দরজা খুললেন। বছর 45 বয়স, ফর্সা, গ্ল্যামারাস, পরনে একটা নীল সাদার সিনথেটিক নাইট ড্রেস। বললেন, কি ব্যাপার? হ্যাঁ, আপনার সাথে কিছু কথা ছিল। আপনার নাম কি শ্রাবণী? না। দীপ্ত জানে সত্যিকারের নাম নয় বলে স্বীকার করছে না। এবার সে একটু ঘুরিয়ে বলল, চন্দননগরের বিজনবাবু পাঠালেন। আসুন, ভিতরে আসুন। দুলালবাবুর সঙ্গে আপনার সম্পর্ক কতদিনের? সেসব কথা আপনাকে কেন বলবো? বিজনবাবু কি জন্য পাঠালেন সেটা বলুন। দুলালবাবুকে খুনের হুমকি দেওয়া হয়েছে। আপনি কি জানেন উনি আজ সকাল থেকে নিখোঁজ? আর খুব সম্ভবত আপনার ফ্ল্যাটেই উনি গা ঢাকা দিয়ে আছেন। ওর ফোনটা কিন্তু সুইচ অফ। ভুল করছেন, আমি কি করে জানবো? তাছাড়া আপনি কে বলুন তো? গোয়েন্দা বিভাগের লোক। তিনি কেমন যেন ভয় পেয়ে গেলেন। দীপ্ত একটা চেয়ার টেনে নিয়ে বসল। তারপর ওনাকে সরাসরি বলল, আপনার সঙ্গে ওর কতদিনের সম্পর্ক? বেশি দিনের না। যদি বলি দীর্ঘদিনের সম্পর্ক? ওর অনেক করাপশনের ব্যাপারে আপনি জানেন। বলুন। কি সব বলছেন? আমি কি করে জানবো? দেখুন, মিথ্যে বলে খুব একটা লাভ হবে না। দুলালবাবু তো মারা পড়বেনই, তার সাথে আপনিও যে সেফ থাকবেন এমনটা কিন্তু নয়। শ্রাবণী দেবী চুপ করে রইল। দীপ্ত বুঝল কিছুতেই চট করে সত্যিটা বলবেন না। সে ঠান্ডা মাথায় বলল, খবরে নিশ্চয়ই দেখেছেন এখনো পর্যন্ত মোট 7খানা খুন হয়ে গেছে। 8 নম্বরটা কিন্তু দুলালবাবু হতে চলেছেন। এখন উনি খুন হলে পুলিশ কিন্তু আপনাকে জেরা করবেই। তাই বলছি, ভালোই ভালোই যা জানেন সবটা আমাকে খুলে বলুন। ভদ্রমহিলা মুখ খুললেন, বললেন, উনি আমার ক্লায়েন্ট ছিলেন, ব্যাস, এর চেয়ে বেশি কিছু না। আপনার এখানে শেষবারের মতো কবে উনি এসেছিলেন? গত সপ্তাহে। আচ্ছা, উনি কি কোনো বড়সড় দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন? আপনারা গোয়েন্দার লোক, আপনাদের জানার কথা, আমি কি করে জানবো? বেশ, তাহলে বলবেন না। আচ্ছা, আপনার আসল নাম তো গায়ত্রী সামন্ত, বাড়ি নদিয়ার রানাঘাট। আজ থেকে বছর 20 আগে স্বামীকে খুন করে পালিয়ে আসেন। এই দুলালবাবুই তো তখন গোটা ঘটনাটা সুইসাইড বলে চালিয়ে দিলেন। আর এখন ওর এত বড় বিপদে
আপনি স্বার্থপরের মতো মুখ লুকোচ্ছেন? আপনি আপনি কি করে জানলেন? এখনো বলছি, সত্যি ঘটনা যা জানেন আমাকে খুলে বলুন। কি এমন বড়সড় ঘটনার সঙ্গে উনি জড়িত ছিলেন? আমি সত্যি কিছু জানি না। অত বড় একজন নেতা আমায় কেন সব কথা বলবেন? আপনি ওর ঘনিষ্ঠ ছিলেন তাই। কে বলেছে? ওই সেক্রেটারিটা? দীপ্ত একটু উঠে দাঁড়িয়ে বলল, মিথ্যে বলেছে কি? এই এত বড় একটা ফ্ল্যাট উনি তো একটা সময় আপনাকে দিয়েছিলেন। দেখুন, আমাকে বেরোতে হবে, আপনি এখন আসতে পারেন। ওর জীবনের থেকে আপনার সময়ের দামটা বেশি, তাই না? উনি একজন নেতা মানুষ, কত রকম ঘোটালা আছে, আমায় সবকিছু থোড়ি বলবেন। যেটুকু বলার বলে দিয়েছি, আর আমি কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, চলি। এই বলি দীপ্ত ফ্ল্যাট থেকে বেরিয়ে এলো। একটা বিষয় বুঝতে পারল সে, যে সোজা আঙুলে ঘি উঠবে না। এমন কিছু ঘটনা আছে যেটা বললে সকলের ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলিং বেল দিতেই জয় দরজা খুলল। বাড়িতে এসে ফ্রেশ হয়ে জয়কে বলল, খাবার খেয়েছো জয়? নন্দদা অনেকক্ষণ ধরেই খেতে বলছিল, আপনার জন্যই ওয়েট করছি। দুলাল মাহাতো শ্রাবণী দেবীর বাড়িতেই লুকিয়ে আছে, বোকামো করছে। যাই হোক, ছাড়ো। কোনো ক্লু কি পেলে? দীপ্তদা, এই 7টা কেসের একটা সামঞ্জস্য পাওয়া গেছে। কি? জয় বিছানায় সাজানো সমস্ত কেসের পিডিএফ ফাইলের কপিগুলোকে দেখিয়ে বলল, দীপ্তদা দেখো, যে যে জেলায় খুন হয়েছে তাদের নামের একটা সিরিজ আছে। কিরকম? ইংরেজি নাম অনুযায়ী জেলাগুলোকে যদি সাজাও। এই বলে একটা পেপারে লিখল, ফার্স্ট মার্ডার আলিপুরদুয়ার এ, সেকেন্ড মার্ডার বাঁকুড়া BA, থার্ড মার্ডার বীরভূম BI, ফোর্থ মার্ডার কোচবিহার C, ফিফথ মার্ডার দার্জিলিং DA, সিক্সথ মার্ডার দক্ষিণ দিনাজপুর DD, সেভেন্থ মার্ডার হাওড়া H। দেখো, সবকটাই ইংলিশ ডিকশনারি অনুযায়ী সিরিজের মতো একের পর এক করা হয়েছে। তাও কিন্তু পুরোপুরি ডিকশনারি অনুযায়ী করেনি, মানে কিছুটা সুবিধা মতো করেছে। তার মানে এটা হলো 8 নাম্বার চন্দননগর, জেলা হুগলি H। সাবাস জয়। এখন বলো তো, এই যে নেতারা খুন হয়েছে, এরা কোনো বড়সড় ক্রাইমের সঙ্গে কি যুক্ত? নেটে কি কিছু পাওয়া যাবে এছাড়া অন্য কোনো ডিটেলস? না, তেমন কিছু তো নেই। দীপ্ত ফাইলগুলোকে ভালো করে দেখে মোবাইলের ক্যালকুলেটর খুলে কি সব হিসেব করল। তারপর বলল, আর একটা সিরিজ আছে, খেয়াল করেছো কি? সেটা হলো খুনের তারিখ। এই দেখো। এই বলে কাগজে লিখল DD plus MM plus YY 1, 30 plus 9 plus 18 is equal to 57. Number 2, 28 plus 10 plus 18 is equal to 56. Number 3, 26 plus 11 plus 18 is equal to 55. Number 4, 24 plus 12 plus 18 is equal to 54. Number 5, 31 plus 03 plus 19 is equal to 53. Number 6, 29 plus 04 plus 19 is equal to 52. Number 7, 27 plus 05 plus 19 is equal to 51. দুলাল বাবুর SMS এ আছে 25 জুন 2019। তার মানে 25 প্লাস 6 প্লাস 19 ইজ ইকুয়াল টু 50। পুরোটা একটা সিরিজে করা। আচ্ছা, এর থেকে লাভ কি হতে পারে? যদি দুলালবাবুর খুন হয়েও যায়, তাহলে পরের খুনটার ডেটটা আগে থেকে আন্দাজ করতে পারবো, বুঝলে? আর তোমার সলভ করা ম্যাটারটা দেখে কোন জেলায় খুনটা হতে পারে সেটাও আন্দাজ করতে পারা যাবে। তাহলে তো একে সিরিয়াল কিলার বলা যেতে পারে। সিরিয়ালই করেছে মানে যে সিরিয়াল কিলার সেটা হলপ করে বলা যাচ্ছে না। সিরিয়াল কিলাররা সাধারণত সাইকো হয়। তারা আসলে অন্যের মনের ভয়টা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। নিজেকে বড় খুনি দেখানোর একটা প্রবণতা তাদের থাকে। বাচ্চাদের কিংবা মেয়েদের তুলে নিয়ে গিয়ে খুন করে। এটা কিন্তু সেরকম নয়। এই খুনির নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে, সেটা জানতে পারলেই সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা দীপ্তদা, এরকম তো হতেই পারে, এই যে লোকগুলো খুন হলো
এরা একসাথে কোথাও মিট করেছিল আর কোনো অপরাধমূলক কিছু করেছিল, যেমন রেপ? না জয়, তার কারণ এখানে একজন মহিলাও কিন্তু খুন হয়েছে। রিপোর্টটা দেখো, কোচবিহারে যিনি খুন হয়েছেন তিনি মহিলা। রেপ হলে তো মহিলা খুন হবে। এই অ্যাজাম্পশনটা ঠিক যাচ্ছে না। দীপ্ত এবার একটা সিগারেট ধরালো, তারপর বলল, টাকা পয়সার ব্যাপার একটা হতে পারে, নয়তো কোনো খুনের রহস্য গোপন হতে পারে। খুনি কিন্তু শিক্ষিত এবং হিসেবে পাক্কা। এমন সময় ওসি ফোন করে জানালেন, হ্যালো স্যার, দুলালবাবু ফিরে এসেছেন। উনি পিছনের দরজা দিয়ে পুলিশের চোখ এড়িয়ে পালিয়েছিলেন। আচ্ছা, কিছু বললেন? না স্যার। ঠিক আছে, রাখুন। কেটে দিয়ে সঙ্গে সঙ্গে দীপ্ত দুলালবাবুর ফোনে কল করলেন। ফোনটা ধরে উনি বললেন, বলুন। শ্রাবণী দেবীর বাড়িতে কিন্তু প্রোটেকশন পাবেন না, নিজের বাড়িতেই থাকুন। আর এইভাবে বেরোলে কিন্তু হিতে বিপরীত হবে। আপনি কি করে বুঝলেন আমি ওখানে ছিলাম? গোয়েন্দার চোখ মশাই। আচ্ছা, 25 তারিখ আমি আপনার ওখানে যাচ্ছি। অবশ্যই। ফোনটা কাটার পর জয় দীপ্তকে বলল, 25 তারিখ যদি এ বেঁচেও যায়, অন্য কোনো দিন ওকে মেরে দেওয়ার চেষ্টা করবে খুনি। কথাটা খুব একটা ভুল বলনি। এভিডেন্স মেটাতে যে করেই হোক মেরে দেবে, তাতে হয়তো খুনের সিরিজটা ভেঙে যাবে। এইটাই বোঝাতে চাইছি। সাইকো হলে এটার উল্টোটা হয়, এরা ভিকটিমের ওপর অনেক দিন নজর রাখে, তারপর সুযোগ বুঝে খুনটা করে। কিন্তু এই ব্যাপারটা একটু আলাদা। 25 জুন দীপ্ত সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজটা পড়তে যাবে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। মোবাইলে দেখল ওসির কল। ফোন তুলতেই তিনি বললেন, হ্যালো স্যার, শুনছেন? দুলালবাবু খুন হয়েছেন। খুব সম্ভবত মাঝরাতে ওনাকে খুন করা হয়েছে। কি বলছেন কি? হ্যাঁ স্যার, ঠিকই বলছি। আপনি আসুন স্যার। ওকে, আমি এক্ষুনি আসছি। ফোনটা রেখেই জয়কে ডেকে দীপ্ত বলল, জয়, তাড়াতাড়ি রেডি হও, বেরোতে হবে। কি হয়েছে দীপ্তদা? দুলাল মাহাতোকে মার্ডার করা হয়েছে। ঘটনাটা কি রাতে ঘটেছে? দুলাল মাহাতোর বাড়িতে এসে দেখল ডেড বডি শোয়ানো আছে। গলার নলিটায় যেন কেউ ধারালো কোনো অস্ত্র দিয়ে টেনে দিয়েছে। দীপ্ত কয়েকটা ছবি তুলে নিল। ওনার স্ত্রী, মেয়েরা পাশে বসে হাউ হাউ করে কাঁদছিল। দীপ্ত পুলিশ কনস্টেবলকে বলল, রাতে ভিতরে কেউ ঢুকেছিল? না স্যার, কাউকে ঢুকতে দেওয়া হয়নি। পার্টির কেউ এসেছিল কি? না স্যার, শুধু মিডিয়ার লোক আর পুলিশের লোক ছাড়া ভেতরে কেউ ঢোকেনি। তাও মিডিয়ার লোক কাল সন্ধ্যে 7টার মধ্যে চলে গিয়েছিল। আচ্ছা, বাড়িতে তো সিসিটিভি আছে দেখলাম, ফুটেজ কি পাওয়া যাবে? খুনি এতটাই চালাক, আগেই সিসিটিভির কানেকশন কেটে দিয়েছিল। আর সিসিটিভির মনিটর ওনার মেয়ের ঘরে ছিল। আপনাদের কারোর ওখানে থাকা উচিত ছিল। এরপর দুলাল মাহাতোর মেয়েকে ডেকে দীপ্ত বলল, আচ্ছা, সিসিটিভিতে কালকে কি নজর রেখেছিলে? মেয়েটি এমনিতেই ভীষণ কাঁদছিল। দীপ্ত দেখল এখন কিছু জিজ্ঞাসা করা মানে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হওয়া। জয়কে সঙ্গে নিয়ে বেরিয়ে এলো দীপ্ত। জয় বলল, আচ্ছা দীপ্তদা, এই যে 7টা মার্ডার হলো, এই 7 জনের বাড়িতেই কি সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি? দেখো জয়, সব বাড়িতে সিসিটিভি রাখে না, আর এদের অনেকেই কাউন্সিলর কিংবা পঞ্চায়েত প্রধান, অত হাইফাই না, তাই হয়তো রাখেনি। আবার এমনও হতে পারে খুনি আগে সিসিটিভিটাকেই বিকল করে দিচ্ছে, যেমনটা এখানে হলো। এত সিকিউরিটি থাকা সত্ত্বেও মেসেজে উল্লিখিত দিনে কিন্তু মার্ডারটা হলো। সেদিন বাড়ি ফিরে দীপ্ত বলল, জয়, কি এমন কেলেঙ্কারি থাকতে পারে বলতো, যার সঙ্গে এই সব কটা নেতা নেত্রী জড়িত ছিল? পলিটিক্যাল কিছু? না না, এটা পলিটিক্যাল তো নয়। তবে কি কোনো টাকা পয়সার ঘাপলা ছিল? কথাটা শুনি দীপ্তর মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। সে তাড়াতাড়ি ল্যাপটপটা বের করে ইন্টারনেটে অনেকক্ষণ কি সব ঘাঁটাঘাঁটি করল। তারপর জয়কে সে বলল, ইউরেকা! কিছু পেলেন দীপ্তদা? জয়, তখন তুমি হয়তো 5-6-এ পড়ো, তাই হয়তো জানার কথা নয়। আজ থেকে প্রায় 15 বছর আগে বিমা কেলেঙ্কারি হয়েছিল একটা। নাম ছিল আইপি স্কিম, মানে ইন্স্যুরেন্স ফর পোর্ট স্কিম। প্রাইভেট ইন্স্যুরেন্স ছিল।
ভালো সুদ দিত, প্রচুর লোকে এখানে টাকা রাখত। এই স্কিমটা সমস্ত জেলায় ছড়িয়ে পড়েছিল, আর এর কর্ণধার ছিল প্রদ্যুৎ রায়চৌধুরী। নামটা শুনে থাকবে। কিন্তু ওর তো জেল হয়ে গিয়েছিল। ইয়েস, আর সেই সময় এই যারা খুন হয়েছে তারা ছিল পাওয়ারফুল। তাদের সকলে এই স্কিমের টাকাগুলো আত্মসাৎ করে প্রদ্যুৎ রায়চৌধুরীকে ফাঁসিয়ে দেয়। আর লোকে ভাবে প্রদ্যুৎ পাবলিকের টাকা নিয়ে ছিনিমিনি খেলছে, বুঝলে? তাহলে ওই কি জেল থেকে বেরিয়ে সকলকে খুন করছে? সেটা হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু কেসটা এটাই। আমার প্রশ্ন এটাই যে এত নিরাপত্তার মধ্যেও কে দুলাল মাহাতোর বাড়িতে ঢুকলো? পুলিশ আর মিডিয়া ছাড়া তো কেউ ঢোকেনি, এটাই আমাকে ভাবাচ্ছে জয়। তাহলে এখন কিভাবে এগোবো? একবার আলিপুর সেন্ট্রাল জেল হয়ে শ্রাবণী দেবীর বাড়িতে যেতে হবে। তৈরি হয় না, একটু দৌড়াদৌড়ি তো হবেই। আলিপুর সেন্ট্রাল জেলে গিয়ে খবর নিয়ে দেখা গেল যে প্রদ্যুৎ রায়চৌধুরী গত বছর ছাড়া পেয়ে গিয়েছে। দীপ্ত তার ঠিকানাটা পেল না। পুলিশ সূত্রে জানা গেল জেল থেকে বেরোনোর পর তার ব্যাপারে বিশেষ কিছু জানা যায়নি। ওনার স্ত্রী কিংবা ছেলেমেয়েরা কোনো যোগাযোগ রাখেনি। তাও মেয়ে বছর 5 আগে শেষবারের মতো বাবার সাথে দেখা করে যায়, তারপর কেউ আর খোঁজ খবর রাখত না। দীপ্ত পুলিশের কাছে প্রদ্যুতের বাড়ির লোকের অ্যাড্রেস চাইতে তারা দিতে পারল না। অগত্যা বেরিয়ে আসতে হলো। জয় বলল, দীপ্তদা, একটা অদ্ভুত ব্যাপার দেখো, লোকটার ঠিকানা পেল না মানলাম, কিন্তু বাড়ির লোকও বেপাত্তা। কেমন একটা সন্দেহ হচ্ছে না? সেটাই তো। এখন কথা হচ্ছে, পুলিশের চোখে ধুলো দিয়ে যদি এতগুলো খুন করে তাহলেও তো ধরা পড়ে যাবে, কারণ এদের প্রত্যেকের ব্যাপারে এত খোঁজ খবর নেওয়া একজন নিরুদ্দেশ জেল ফেরত আসামির পক্ষে কি সম্ভব? তাহলে উপায়? শ্রাবণী দেবীর বাড়ি যেতে হবে। এই বলে দোকান থেকে একখানা সিগারেটের প্যাকেট কিনে দীপ্ত উবের বুক করল। শ্রাবণী দেবীর ফ্ল্যাটে যেতেই তিনি বললেন, টিভিতে দেখেছি, এখন সমস্ত কিছুর জন্য আমাকেই দায়ী করবেন তো? আমি কি আপনাকে অ্যাকিউজ করেছি? দেখুন ম্যাডাম, আমার শুধু কয়েকটা প্রশ্ন আছে। সেই থেকে তো শুধু প্রশ্নই করছেন। দেখুন, আর ভালো লাগছে না। এটা বললে কিন্তু হবে না ম্যাডাম, আমার কাজে আপনাকে সাহায্য করতেই হবে। বেশ, বলুন কি জানতে চান? আচ্ছা, আপনি আইপি স্কিমের ব্যাপারে কি জানেন? কেন বলুন তো? দরকার আছে। দুলাল মাহাতো ওই সময় লক্ষ লক্ষ টাকা আপনার কাছেই তো গচ্ছিত রেখেছিল। পাবলিকের সেই টাকা আপনারা তছরূপ করেছেন। এর প্রমাণ না থাকলেও এটাই সত্যি। আজ যে এত এই ঐশ্বর্য, সবই তো মানুষের কষ্টের টাকায়। দেখুন, আমাকে জড়াবেন না। ওনার টাকা উনি রাখতে দিয়েছিলেন ঠিকই, কিন্তু আইপি স্কিমের মালিক ধরা পড়তেই সমস্ত টাকা নিয়ে চলে যান। আমি আর কিছু জানি না। দীপ্ত একখানা সিগারেট ধরালো, তারপর ঠোঁটের কোণে সিগারেটটা নিয়ে বলল, তাহলে স্বীকার করছেন যে আপনি জানেন, তাই তো? দেখুন শ্রাবণী দেবী, গায়ত্রী দেবী, এই স্কিমের মালিক প্রদ্যুৎ রায়চৌধুরী কিন্তু জেল থেকে ছাড়া পেয়েছে। সুতরাং আপনিও কিন্তু আর নিরাপদ নন। তাই বলছি, সাবধানে থাকবেন। চলি। দাঁড়ান, শুধু এটা বলুন, কোনটা কি উনি করেছেন? সেটা এখনো প্রমাণ হয়নি, তবে উনি যে জড়িত সেটা 100% সত্যি। চিন্তা নেই, আপনার কিছু হবে না। তবে সাবধানের তো আর মার নেই। সেদিন বাড়ি ফিরে জয় কেস ফাইলগুলো নিয়ে বসল। দীপ্তর মনের মধ্যে শুধু এইটাই চিন্তা, খুনি কি করে অত পুলিশের নজর এড়িয়ে ভিতরে ঢুকলো, আর বেরোলোই বা কিভাবে। চুপচাপ বসে এক মনে চিন্তা করতে লাগলো, কেমন করে একজন বাইরের লোকের পক্ষে ভিতরে ঢোকা সম্ভব। দীপ্তদা, আমার মনে হয় আবার একবার পুলিশকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আমিও সেটাই ভাবছি। এখানে কোনো একটা ব্যাপার আছে, বুঝলে? আজই একবার চন্দননগর থানায় গিয়ে খোঁজ খবর নিতে হবে। আপনি ঠিক কোন বিষয়টা আঁচ করছেন? কোনো একটা ফাঁক রয়ে যাচ্ছে, যেটা আমরা ঠিক ভাবতে পারছি না। আচ্ছা, সিরিজ মিলিয়ে দেখো তো, পরের টার্গেটটা কোন জেলাতে হতে পারে? জয় এদিকে ভীষণ বুদ্ধিমান। সে সময় না নিয়ে বলল, জলপাইগুড়ি।
জে। আচ্ছা, জলপাইগুড়ির কোনো নেতা বা মন্ত্রী এই স্ক্যামে জড়িত ছিল? দীপ্তকে ল্যাপটপ ঘাঁটতে হলো না, সে সঙ্গে সঙ্গে বলল, তাহলে এবারের শিকার প্রলয় বসাক, জলপাইগুড়ির নামকরা পলিটিক্যাল ফিগার। জয়, এটাই কিন্তু লাস্ট চান্স খুনিকে হাতে নাতে ধরার। তাহলে 1 মাস অপেক্ষা করতে হবে। তারিখের সিরিজ অনুযায়ী নেক্সট ডেট 23 জুলাই 2019। এক্স্যাক্টলি। তার আগে পুলিশের কাছে অনেক কিছুই ইনফরমেশন নেওয়ার আছে। পরের দিন দীপ্ত জয়কে নিয়ে চন্দননগর থানায় গেল। থানার ওসি দীপ্তকে বললেন, বসুন স্যার, একটা ঘটনা ঘটে গেছে। বলুন, কি ঘটেছে? দুলাল মাহাতোর একজন চাকরকে জেরা করতে সে বলেছে সে নাকি খুনের দিন ছিলই না। তারপর? এখন পুলিশ বলছে রাতে নাকি সেই চাকর বাড়িতেই ছিল, ওরা ওকে ঢুকতে বেরোতে দেখেছে। সে কি স্ট্রেঞ্জ। ওকে থানায় আনার ব্যবস্থা করুন। বেশ কিছু সময় পর লোকটা থানায় এলো। দীপ্ত ভালো করে দেখে বলল, আচ্ছা, যেদিন আমি তোমার দাদাবাবুর বডি দেখতে গেলাম, তোমাকে তো দেখলাম না। আগে আমি ছিলুম নি স্যার। সত্যি করে বলো। আমি সত্যি বলছি, বিশ্বাস না হয় আমার গিন্নিকে জিজ্ঞেস করতে পারেন, আমার পাড়ার লোকে তো মিথ্যে বলবে নি। দীপ্ত বুঝল লোকটা মিথ্যে বলছে না, অথচ পুলিশের চোখ ভুল জিনিস দেখে না। দীপ্ত থানা থেকে বেরোতেই জয় বলল, দীপ্তদা, ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে না? তুমি অনেকদিন হলো বাড়ি যাওনি জয়, আজ বাড়ি যাও। যদি ডেপুটির কাছ থেকে কোনো খবর আসে আমি তোমায় ইনফর্ম করব। জয় চলে যেতেই দীপ্ত সোজা টালিগঞ্জে গেল। এরপর প্রায় 3 সপ্তাহ কেটে গেছে। জয় এই কদিন বাড়িতেই ছিল। ডেপুটির নির্দেশে ওয়ার্ক ফ্রম হোম কাজ করতে হচ্ছে। হঠাৎ দীপ্ত কল করে বলল, জয়, তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে নাও, আমাদের জলপাইগুড়ি যেতে হবে। আবার সেই SMS? স্যার, হ্যাঁ, তুমি আমার ফ্ল্যাটে 1 ঘন্টার মধ্যে চলে এসো। জয় সমস্ত জামাকাপড় গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল। দীপ্ত ফ্ল্যাটের সামনে লাগেজ নিয়ে ওর জন্যই অপেক্ষা করছিল। জয় আসতেই সে বলল, দিন 10 ব্যাপার। প্রলয় বসাকের বাড়ি? যা ভেবেছি তাই, তবে এবার কোনো ব্লান্ডার হলেই কিন্তু মুশকিল। আচ্ছা দীপ্তদা, ডেটটা মিলছে? ফোনে তো তাই বলল, 23 জুলাই 2019। এরপর দুজনে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হলো। সন্ধে 7টায় উত্তরবঙ্গ এক্সপ্রেসে শিয়ালদা থেকে তারা যাত্রা শুরু করে। সকাল 6টায় নিউ জলপাইগুড়ি এসে থামল। সেখান থেকে ট্রেকারে করে সোজা শিলিগুড়ির গান্ধী চকে এসে নামল। ট্রেনে যেতে যেতে জয়কে তেমন কোনো ইনফরমেশন বলেনি দীপ্ত। সব জায়গায় সবকিছু বলা চলে না। জয়ের মনের মধ্যে কৌতূহলের পাহাড় জমে আছে। যাই হোক, গান্ধী চকে একটা লজে এসে উঠল তারা। লাগেজ রেখে ফ্রেশ হয়ে দীপ্ত জয়কে বলল, হ্যাঁ, এবার বলো কি জানতে চাও? অনেক কিছু। এক এক করে বলো, তোমার কৌতূহল চরিতার্থ করি। আচ্ছা দীপ্তদা, এই যে প্রদ্যুৎ রায়চৌধুরী, এর ব্যাপারে কিছু জানা গেল? না। আর দুলাল মাহাতোর চাকরের ব্যাপারটা? সেটার জন্যই তো আরো জটিল হয়ে গেল কেসটা। তাহলে এতগুলো খুন কি চাকর বাকররাই টাকা পয়সা খেয়ে করছে নাকি? ধুস, কি যে বলো। বলে দীপ্ত একটা সিগারেট বার করে ধরালো। তারপর উপর দিকে ধোঁয়া ছেড়ে বলল, সমস্ত কিছু এখনো পরিষ্কার নয় জয়, তবে যেমনভাবে এগিয়েছি তাতে এবারেরটা মিস্টেক না হলে খুনি ধরা পড়বেই। শ্রাবণী দেবীর সাথে কি প্রদ্যুৎ রায়চৌধুরীর কোনো যোগসূত্র আছে? যদি থাকেও তাতে লাভ। হয়তো শ্রাবণী দেবীকেই নিয়োগ করেছিলেন। না না, এটা কি করে হয়? জয়, দুলাল মাহাতোকে নিয়ে মোট 8টা খুন। তার মানে ভাবো, খুনি কিন্তু এদের সকলের ব্যাপারে সবটাই জানে, তবেই না এত তাড়াতাড়ি মার্ডার করছে। কতটা চালাক ভাবো। একটা ভুলের জন্য দুলাল মাহাতো মার্ডার হয়ে গেল। প্রদ্যুৎ রায়চৌধুরী কি লোক লাগিয়ে খুনগুলো করাচ্ছে? একটা জেল ফেরত আসামির পক্ষে কি এটা সম্ভব? তবে ছাড়ো, এসব নিয়ে পরে ভাববো। চলো আগে ব্রেকফাস্টটা করে ফেলি।
সকাল থেকে পেটে কিচ্ছু পড়েনি। এরপর বাইরে বেরিয়ে গরম গরম খাস্তা কচুরি আর ঝাল ঝাল তরকারি নিয়ে সকালের ব্রেকফাস্ট হলো। জয়ের উচ্চতা দেখে কচুরির দোকানের লোকটা হাঁ করে তাকিয়েছিল। 6 ফুট 2 ইঞ্চি লম্বা, মাঝারি গায়ের রং, পরনে টাইট ফিটিংস টি শার্ট আর জিন্স। এসব দেখে লোকটা বলল, দাদা আপনি কি ফিল্ম টিলিম করেন? হ্যাঁ জয়, তুমি ফিল্মে নাম লেখাও। জয়ের সাথে এই নিয়ে প্রায় মজা করে দীপ্ত। জয় ছেলেটা ভালো, কোনোদিন কিছু মনে করে না। উল্টেই দীপ্তকে বলে, আপনি তো নামতে পারতেন। আরে আমি ফিল্মে নামলে তো হিরোগুলোর ভাত মারা যেত জয়। না দীপ্তদা, আপনার যদি গোঁপ থাকতো অনেকটা সাউথের হিরোদের মতো দেখতে হতো। তাই বুঝি? তাহলে গোঁফ রাখবো বলছো? না, আপনি হিরো হয়ে গেলে আমার কি হবে? তুমি হবে সাইড হিরো। মজা করতে করতে লজে ফিরে এলো তারা। তারপর লাগেজ টাগেজ গুছিয়ে স্নান সেরে নিল। জয় টিভিটা চালিয়ে দেখছিল। দীপ্ত বলল, শোনো, দুপুরে খেয়ে দিয়ে প্রলয় বসাকের বাড়ি যেতে হবে, আর মাত্র 3 দিন। হ্যাঁ দীপ্তদা, আর তাছাড়া এখন থেকেই ওনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। দুপুরের দিকে দীপ্তকে কল করে প্রলয় বর্ষাক নিজেই এলেন তাদের লজে। ভদ্রলোকের 60-এর কাছাকাছি বয়স, মোটাসোটা চেহারা, ভুঁড়িটা যেন সামনের দিকে এগিয়ে আছে। একটা আদ্যির কিলে করা পাঞ্জাবি আর পাজামা পরে এসেছেন। চোখে মুখে দুলাল মাহাতোর চেয়েও বেশি ভয়। দীপ্ত বলল, বসুন বসুন। এবার বলুন তো, আপনার ফোনে কবে SMS-টা এসেছে? তিনি বার করে দেখিয়ে বললেন, দেখুন না স্যার, এই পরশু দিন এসেছে। একই SMS, ইয়োর টাইম ইজ ওভার, ডেট অফ ডেথ 23 জুলাই 2019। বাড়িতে কতজন পুলিশ দিয়েছে তাও? জনা 10। সিসিটিভি কি আছে বাড়িতে? না, তা নেই। এটাই তো মুশকিল। আচ্ছা, এখন একটা সিসিটিভির ব্যবস্থা করা যাবে? না থাক, তাতে আরও ফ্যাচাং। দেখুন প্রলয়বাবু, এই সময়ে কিন্তু বাইরের কাউকে অ্যালাউ করবেন না। আর হ্যাঁ, কোনোভাবেই কিন্তু ভয় পাবেন না। হঠাৎ হঠাৎ আমায় কেন পাঠালো বলুন তো? দীপ্ত দেখল এটাই মোক্ষম সময়। সে বলল, আচ্ছা, আপনি আইপি স্কিমের ব্যাপারে কি জানেন? কেন বলুন তো? হ্যাঁ, কারণ আছে, বলুন না। তিনি বলতে শুরু করলেন, সেই সময় এই স্কিমটা প্রচুর মানুষে করেছিল। প্রদ্যুৎ রায়চৌধুরী তখন গরিব মানুষদের জন্য এই স্কিমটা এনেছিল, কিন্তু ওর আসল লক্ষ্যই ছিল যেন তেন প্রকারেণ টাকা লুট করা। তাই শেষ অবধি গণেশ উল্টে গেল। কথাটা শেষ করতে না দিয়ে দীপ্ত বলল, আপনি এতে জড়িত ছিলেন তাই তো? তিনি মাথা নিচু করে বললেন, সেই টাকাগুলো পরে ব্ল্যাক হয়ে মার্কেটে খেটেছে। কত বড় একটা ঘটনা। কিন্তু তার সাথে এর কি কানেকশন? আছে আছে, যতগুলো খুন হয়েছে সব কটা মানুষ এই আইপি স্কিমের সঙ্গে জড়িত। তবে কি সেই লোক জেল থেকে ফিরেছে? হ্যাঁ প্রলয়বাবু, তবে সেই যে খুনগুলো করছে তার কিন্তু কোনো প্রমাণ নেই। তাহলে উপায়? আমরা কাল সকালে আপনার বাড়িতে যাব। আপনি কিন্তু আমাদের পরিচয় গোপন রাখবেন, বলবেন পার্টির লোক। কেমন, এখনো 3 দিন হাতে আছে, সেই বুঝে যা বলছি তাই বলবেন। আচ্ছা ঠিক আছে, তবে আজ উঠি। হ্যাঁ, সাবধানে যাবেন। তিনি চলে গেলে দীপ্ত বলল, দেখলে তো জয়, এইসব লোক গরিব মানুষের অভিশাপে খুন হয়। কত লোকের কষ্টের টাকা যে এরা আত্মসাৎ করেছে কে জানে, আর এখন নিজেরাই নিজেদের শত্রু। তাও কত টাকার স্ক্যাম ছিল এটা? প্রায় 57 কোটি তখনকার দিনে। ভাবো শুধু একবার। হঠাৎ করে দীপ্তর মনে পড়ে গেল সেই ক্যালকুলেশনটার কথা। প্রথমে তো 57-এ ছিল। সে বলল, জয়, মনে আছে ডেটের সিরিজের ওই হিসাবটা? 57, 56, 55, 54, 53। হ্যাঁ, তাই তো ছিল। তাহলে এখন তো পুরোপুরি শিওর। কিন্তু এত টাইট সিকিউরিটির মধ্যে কেই ঢুকছে আর কিভাবেই বা ঢুকছে? আন্দাজে ঢিল মারলে আর সবটা হবে না। পরের দিন সকালবেলা দীপ্তরা গেল প্রলয় বসাকের বাড়ি। নেতা মহাশয়ের এক মেয়ে আর স্ত্রী ছাড়া
এক ভাই আর বৃদ্ধা মা রয়েছেন বাড়িতে। 2-4 জন চাকর বাকর আছে। বাইরে থেকে দেখে মনে হয় ছাপোষা লোক, কিন্তু বাস্তবে প্রচুর টাকার মালিক। আর সবকিছুই হয়েছিল একসময় আইপি স্কিমের দৌলতে। দীপ্ত দেখল বাইরের বসার ঘরে পুলিশরা আড্ডা দিচ্ছে। সে নিজের নাম বলতেই তারা উপরে পাঠিয়ে দিল। প্রলয় বসাকের স্ত্রীর অমায়িকে ব্যবহার, রীতিমতো ওদের যত্ন আত্তি করতে শুরু করলেন। বললেন, আপনারা আমার অতিথি, কত দূর থেকে এসেছেন। আরে দাঁড়িয়ে কেন, বসুন না, আমি আপনাদের জন্য জলখাবারের ব্যবস্থা করি। ব্যস্ত হবেন না। তা কি হয়, আপনারা দাঁড়িয়ে কেন, বসুন না, আমি ওকে ডেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে প্রলয় বসাক এলেন। চোখ মুখ যেন বসে গেছে, দেখেই মনে হচ্ছে রাতে ভালো ঘুম হয়নি। দীপ্তকে দেখে বললেন, আপনি এসে গেছেন। উফ, আমি সেই থেকে ভাবছি আপনি কখন আসবেন। আপনাকে যে বললাম আমার পরিচয়টা গোপন রাখবেন, আপনি বলে দিয়েছেন। আশ্চর্য লোক তো আপনি। কই না তো। এই তো পুলিশকে নাম বলতেই তারা এনকোয়ারি না করেই তো ভিতরে ঢুকতে দিল। ওদের তো বলতেই হবে। দীপ্ত কিচ্ছু বলল না। জয় শান্তভাবে বলল, দেখুন, আর কাউকে কিচ্ছু বলবেন না। তিনি চুপ করে রইলেন। ওনার স্ত্রী ভেতর থেকে থালা ভর্তি লুচি তরকারি মিষ্টি নিয়ে এসে বললেন, নিন, একটু কিছু খেয়ে নিন। দেখুন, 22 তারিখের রাতে আমরা এখানেই থাকব, তাই দয়া করে কাউকে এই ব্যাপারে কিচ্ছু জানাবেন না প্লিজ। যা বলার আপনাকে আমি 22 তারিখ সন্ধ্যাবেলাতে বলবো। খাওয়া দাওয়া সেরে দীপ্ত একবার পুরো বাড়িটা ঘুরে দেখে নিল। প্রতিটা চাকর বাকর থেকে শুরু করে বাড়ির সকলের মুখ দেখে নিল। তারপর প্রলয়বাবুকে ডেকে চুপি চুপি বলল, আচ্ছা, আপনার বাড়ির চাকররা কি এখানেই থাকে? হ্যাঁ, এখানেই থাকে। সবাই তো দেশ থেকে এসেছে। প্রলয়বাবু একবার ভিতরে যেতে দীপ্ত জয়কে বলল, বাড়ির প্রত্যেকটা লোককে কিন্তু ঠিকঠাক চিনে রাখবে। দেখলাম তো ওই কটা চাকর বাকর আর বাড়ির লোকজন। আচ্ছা, ওর ভাইকে খেয়াল করেছ? না তো। এলে দেখে নিয়ে একটু চিনে রেখো। 22 তারিখ কিন্তু রাত জাগতে হবে, বুঝলে জয়? প্রলয়বাবুকে কড়া পাহারায় রাখতে হবে সারাক্ষণ। যথারীতি 22 তারিখ সন্ধ্যের দিক করে দীপ্ত আর জয় এসে হাজির হল প্রলয়বাবুর বাড়িতে। বাইরে পুলিশের কড়া পাহারা, ভিতরে একটা ঘরের মধ্যে চুপচাপ বসে প্রহর গুনছেন প্রলয়বাবু। ওনার স্ত্রী, মেয়ে, বাড়ির লোকেরা প্রত্যেকেই ভয়ে ভয়ে আছেন। দীপ্ত ভিতরে এসে বলল, বাড়িতে যত লোক আছে প্রত্যেকে হল করে আসুন। প্রলয়বাবু, আপনার বাড়ির চাকর থেকে শুরু করে সবাইকে কিন্তু এখানে রাখবেন, শুধু নিচের পুলিশদের ডাকার দরকার নেই। বাড়ির সমস্ত লোক হলঘরে এসে উপস্থিত হল। দীপ্ত গুনে দেখল সব মিলিয়ে 10 জন লোক রয়েছে। প্রত্যেকের মুখ ভালো করে দেখে নিল তারা। দীপ্ত এবার কড়া গলায় বলল, যা বলছি এখন মন দিয়ে শুনুন। আজ রাত 10টার মধ্যে প্রত্যেককে খাওয়া দাওয়া সেরে এই হলঘরে চলে আসবেন। প্রলয়বাবু, আপনি আজ সকলে শোয়ার ব্যবস্থা এই হলঘরেই করে রাখবেন। বেশ বেশ বেশ, তাই হবে। আর হ্যাঁ, রাত 9টার মধ্যে যে যার বাইরের কাজ সেরে চলে আসবেন। জয়, তুমি এই ঘরে প্রলয়বাবুর পাশে থাকবে। বাড়ির 4 জন চাকরের নাম জিজ্ঞেস করল দীপ্ত। বিহারি, বলাই, পাঁচু আর চৌরাশিয়া। তাদের মধ্যে চৌরাশিয়া দারোয়ান, তবে অনেক ফাইভরমাস কাজও করতে হয় ওকে। বিহারি একটু মোটাসোটা, পাঁচু বয়স্ক, পুঁজো হয়ে চলে। ওকে দিয়ে প্রলয় বসাক দোকান বাজারের কাজ করিয়ে নেয়। বলাই ঘরের কাজকর্মই করে। প্রত্যেককে নির্দেশ দিয়ে দীপ্ত চলে গেল পুলিশের সাথে কথা বলতে। প্রলয়বাবুকে জয় বলল, টেনশন নেবেন না, আমরা আছি তো। কিন্তু যার মৃত্যু ভয় আছে তার মনে যে কি চলে সেই জানে। প্রলয় বসাক এক জায়গাতেই স্থির হয়ে বসতে পারছেন না, শুধু পাইচারি করছেন। এক একটা প্রহর যেন বুকে হাতুড়ির মতো বাজছে। চাকররা 2-4 বার বাইরে বেরিয়ে নিজেদের কাজকর্ম সেরে ফিরে এলো। চৌরাশিয়া বাইরে পুলিশদের সাথে পাহারায় রইল। যথারীতি প্রত্যেকে যে যার খাওয়া দাওয়া সেরে রাত 10টার মধ্যে হলঘরে এসে উপস্থিত হল। বলাই বলে চাকরটা আগে থেকেই বিছানা করে রেখে দিয়েছিল। সকলে শুয়ে পড়ল, শুধু জেগে রইলেন প্রলয়বাবু, ওনার মা আর স্ত্রী। চাকররা চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। দীপ্ত চেয়ারে বসে রইল, পকেটে লোডেড পিস্তল আর ছোট্ট একখানা টর্চ। চোখ যেন অর্জুনের মতো লক্ষ্যভেদ করে বসে আছে। দেখতে দেখতে রাত নেমে ঘড়ির বড় কাটা 12র ঘরে এলো।
SMS এ মৃত্যুর তারিখ দরজায় কড়া নাড়ছে। চাকররা ঘুমিয়ে নাক ডাকছে। পাঁচু একবার ঘুম থেকে উঠল, তারপর দীপ্তকে বলল, বাবু একবার তুই বাথরুমে যাবো? যাও। পাঁচু বাথরুমে যেতেই জয় দরজার দিকে নজর রাখতে গেল। 2 মিনিট হয়ে গেছে, পাঁচু আসেনি। এমন সময় হঠাৎ বাড়ির সব আলো লোডশেডিংয়ের মতো নিভে গেল। সঙ্গে সঙ্গে হলঘরের চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। প্রলয়বাবু ভয়ে চিৎকার করে উঠলেন। জয় ওনাকে চেপে ধরে বসে রইল। দীপ্ত সঙ্গে সঙ্গে পকেট থেকে ছোট্ট টর্চটা বের করে সুইচ মেরে জ্বালাতে যাবে, এমন সময় কেউ একজন দরজা থেকে দেওয়াল ঘেঁষে দৌড়তে দৌড়তে ভিতরে ঢুকল। দীপ্তর টর্চ ততক্ষণে জ্বলে উঠেছে, অন্য হাতে লোডেড পিস্তল। টর্চের আলোয় দেখল কেউ একজন বুড়ো গোছের লোক হাতে একটা ধারালো ছুরি নিয়ে প্রলয়বাবুর দিকে এগোচ্ছে। ওই আলো অন্ধকার মতো পরিবেশে দীপ্তর সঙ্গে সঙ্গে লোকটার পা লক্ষ্য করে গুলি করল। একটা প্রচন্ড আর্তনাদ, মুখ দিয়ে গোঙানির আওয়াজ বেরিয়ে এলো তার। গুলির আওয়াজে ঘরের মধ্যে হুড়োমুড়ি লেগে গেল। পুলিশরা নিচ থেকে দৌড়ে উপরে চলে এসেছে। দীপ্ত অন্ধকারে বলল, আমার টার্গেট মিস হয় না, অন্ধকারেও আমি দেখতে পাই। জয়, একতলার সিঁড়ির দিকে মেন সুইচটা তাড়াতাড়ি অন করো। জয় সঙ্গে সঙ্গে দৌড়ে নিচে গিয়ে মেন সুইচটা অন করে দিল। আলো জ্বলে উঠতে দীপ্ত কাছে গিয়ে দেখল পাঁচুর পায়ে গুলি লেগেছে। সে মাটিতে বসে পাটা হাত দিয়ে চেপে ধরেছে আর চেঁচাচ্ছে, কিন্তু কণ্ঠস্বর পাঁচুর না, দেখতে হুবহু পাঁচুর মতো। দীপ্ত সামনে গিয়ে ওর থুতনিটা তুলে দেখল, একেবারে চেনার উপায় নেই। দীপ্ত পাঁচুর ঘাড়ের কাছে হাত দিয়ে এক টানে চামড়ার মতো মুখোশটা খুলে ফেলে বলল, প্রদ্যুৎ রায়চৌধুরী, তোমার খেলা শেষ। এ তো প্রস্থেটিক মাস্ক। এক্স্যাক্টলি। হলঘরের সবাই অবাক। পুলিশ বন্দুক তাক করে রেখেছে। প্রদ্যুৎ রায়চৌধুরী যন্ত্রণায় কাতরাচ্ছে। দীপ্ত বলল, এই প্রস্থেটিক মেকআপ ইনি কোথা থেকে করেন তুমি জানো জয়? আমি টালিগঞ্জের স্টুডিও পাড়ায় খোঁজ নিয়ে দেখেছি। সবচাইতে ভালো প্রস্থেটিক মেকআপ যে করে তার কাছে ওর মেয়ে 10 বছর কোর্স করেছিল। অসাধারণ ছাত্রী, নিখুঁত হাতের কাজ, কেউ আসল নকল ধরতে পারত না। তারপর হঠাৎ নাকি মুম্বাই চলে যায়। তারপর থেকে কেউ আর তার খোঁজ পায়নি। এই সমস্ত খুনের নেপথ্যে রয়েছে ওর মেয়ের প্রস্থেটিক মেকআপ। অনেকটা মুখোশের মতো মুখে সেঁটে বসে থাকে, এই জন্যই চেনার উপায় থাকে না। একজন পুলিশ বলল, আচ্ছা আপনার মেয়ের ঠিকানাটা বলুন তো। ওয়েট অফিসার, উনি মরে গেলেও মেয়ের ঠিকানা বলবেন না, আমার কাছ থেকে নিন। কলকাতার শ্যামবাজারের একটা ঠিকানা। পুলিশকে সে বলল, তবে এখন ওখানে আর ওর মেয়েকে পাবেন না, ও এখন জলপাইগুড়িতেই আছে। কারণ হলো এখান থেকে ওই মেয়ে কয়েক ঘন্টার মধ্যে পাঁচুদার প্রস্থেটিক মেকআপ তৈরি করে প্রদ্যুৎ বাবুকে রেডি করেছে। দীপ্ত ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। সে বলল, উনি সবকটা খুনের সময় আগে চাকরদের লুকিয়ে ছবি তুলে নিতেন, যাতে সন্দেহ না হয়। তারপর মেয়েকে দিয়ে প্রস্থেটিক মুখোশ তৈরি করে সময় বুঝে নেতাদেরকে ঘরে ঢুকে খুন করতেন। কি ঠিক বলছি তো প্রদ্যুৎ বাবু? তাহলে আসল পাঁচুদা কোথায়? পাঁচুদাকে এরা মারবে না। সকালবেলাতেই তাকে বাইরে থেকে বাবা মেয়ে মিলে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমাদের ডিপার্টমেন্টের লোককে বলেছিলাম নজর রাখতে, সব খবর ছিল। হাতে নাতে ধরবো বলে শুধু ওঁত পেতে বসেছিলাম। এতক্ষণে হয়তো ওর মেয়ে ধরাও পড়ে গেছে। আহত প্রদ্যুৎ রায়চৌধুরী বলে ওঠে, দয়া করে আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না, দয়া করে আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না। সে তো আইন বুঝবে প্রদ্যুৎ বাবু। এখন বলুন তো এতগুলো খুন কেন করলেন? কেন করব না? সব কটা চিটিংবাজ আমায় ফাঁসালো। জীবনের 14টা বছর জেলখানার অন্ধকারে কাটাতে হয়েছে। আমি কেন প্রতিশোধ তুলব না? বলতে পারেন কেন তুলব না? আপনার প্রতিশোধের আগুনে যে আপনার প্রতিভাশালী মেয়েটার ভবিষ্যৎটাও অন্ধকার করে দিলেন, কি লাভ হলো? মাথা নিচু করে বসে রইল প্রদ্যুৎ রায়চৌধুরী ওরফে আইপি স্কিমের কর্ণধার। আজকের মতন গল্পের আসর এখানেই শেষ হলো।
আপনারা এতক্ষণ শুনছিলেন লেখিকা সুজাতা নাথের কলমে মুখোশধারী আততায়ী। গল্পটা আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আর খুব বেশি ভালো লাগলে কি করতে হবে মনে আছে তো? সাবস্ক্রাইব করতে হবে। না, তবে জোর করে নয়, যদি মন চায় তবেই। তাহলে সবাই ভালোবাসা নেবেন আর খুব ভালো থাকবেন। আজকের মতন গল্পের আসর সাইনিং অফ।